নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2009 এর 16 থেকে 30 পর্যন্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। গ্যাস ফ্রম স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক ইজ মেনলি কম্পোজড অফ অপশন এ নাইট্রোজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সালফাইড, অপশন ডি মিথেন 75%। এখানে বলতে চেয়েছে যে স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে সাধারণত কি গ্যাস উৎপত্তি হয়। ঠিক আছে, স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে কি গ্যাসের উৎপত্তি হয়? এখানে সঠিক অ্যান্সার হলো মিথেন 75% মিথেন হয় আর 25% CO2। ঠিক আছে, স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে মিথেন হয় 75% আর CO2 হয় 25%। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। A steel rod of 20 mm diameter and 5 meter long is subjected to an axial pull of 30 kilonewton. If E is equal to 2.1 into 10 to the power 5 megapascal, the elongation of the rod will be option A 2.274, option B 0.2274 centimeter, option C 0.0274 centimeter, option D 0.00725 centimeter। এখানে বলতে চাইছে যে একটা স্টিল রড আছে, ডায়ামিটার হচ্ছে 20 mm। ঠিক আছে, ডায়ামিটার D is equal to 20 mm আর লেন্থ L 5 মিটার হলো, subjected to an axial pull মানে P is equal to 30 kilonewton। ঠিক আছে, E বলে দিয়েছে 2.1 into the power 5 megapascal মানে 2.1 into the power 5 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখানে বার করতে হবে elongation del L। ওকে, তো elongation del L এটা সমান কি? এটা সমান হচ্ছে PL by AE। ঠিক আছে, এখানে P এর মান জানা, L এর মানও জানা, A এর মান জানা, E এর মানও জানা, তাহলে মোটামুটি সবকিছুই জানা আছে আমাদের। del L is equal to P হচ্ছে 30 কিলোনিউটন মানে 30 into 1000 into L হচ্ছে 5 মিটার into 1000, A হচ্ছে pi by 4 into 20 স্কয়ার আর E হচ্ছে 2.1 into 10 to the power 5। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে এর যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 2.274 মিলিমিটার, অর্থাৎ এটা আসবে 0.2274 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে 0.2274 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। ভলিউম অফ স্যান্ড required for 10 cubic meter of concrete 1:2:4 mix is option A 1.1 cubic meter, option B 2.2 cubic meter, option C 4.4 cubic meter, option D 8.8 cubic meter। একটা 10 cubic meter 1:2:4 mix, 1:2:4 mix মানে M15 গ্রেড কংক্রিটের 10 কিউবিক মিটার থেকে তার স্যান্ড বার করতে বলেছে। তো প্রথমে আসা যাক, এটা হচ্ছে 10 কিউবিক মিটার ওয়েট ভলিউম। তো এখান থেকে ড্রাই ভলিউম কি হবে? ড্রাই ভলিউম ইজ ইকুয়াল টু 10 into 1.54। ওকে, তাহলে স্যান্ড এসে যাবে 10 into 1.54 into 7
ডিভাইড বাই 7 ইন্টু 2, কারণ এখানে 1 হচ্ছে সিমেন্ট, 2 হচ্ছে স্যান্ড, আর 4 হচ্ছে স্টোন চিপস। তো ওই জন্য আমি এখানে 2 ইউনিট এখানে গুণ করে দিলাম, স্যান্ড যেহেতু স্যান্ড বার করছি। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 4.4, 7 এর সঙ্গে 1.54 গুণ করলে 0.22, 0.22, এই তিনটে গুণ করলে দেখা আসবে 4.4 এত কিউবিক মিটার। ওকে, আচ্ছা এইখানে ওয়েট ভলিউম থেকে ওয়েট ভলিউম টু ড্রাই ভলিউম এর মান হয় 1.54 টু 1.57 এর মধ্যে রাখা হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, the radius of curvature provided along the transition area, option A minimum at the beginning, option B equal throughout its length, option C equal to the radius of circular curve, option D varying from infinity to the radius of circular curve। বলছে the radius of curvature provided along the transition area, ট্রানজিশন এরিয়া মানে ট্রানজিশন কার্ভের যে পোর্শনটা, সেখানে আমি রেডিয়াস অফ কার্ভেচার কিভাবে দেবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে একটা রাস্তা যেটা স্ট্রেট লাইন নিয়ে যাচ্ছে, তারপরে এর একটা বাঁক আছে, বাঁকটা শুরু হয়েছে এইভাবে, তো এই পর্যন্ত স্ট্রেট লাইন, তারপরে এই পর্যন্ত এর ট্রানজিশন কার্ভ, তারপরে সার্কুলার কার্ভ, তারপরে আবার ট্রানজিশন কার্ভ, তারপর আবার স্ট্রেট লাইন, ট্রানজিশন কার্ভ, তারপর আবার স্ট্রেট লাইন। ওকে, তো এই পোর্শনে এই ট্রানজিশন কার্ভের যে পোর্শনটা আছে, মানে এই পোর্শনটায় হচ্ছে এই পোর্শনটা আর এই পোর্শনটা, এই দুটো পোর্শনে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে। তো প্রথমে তো স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনে রেডিয়াস অফ কার্ভেচার কি হয়, ইনফিনিটি। তো স্টার্ট হবে ইনফিনিটি থেকে, তারপরে যখন সার্কুলার কার্ভে যাচ্ছে, একদম ট্রানজিশন কার্ভের এন্ডে যখন সার্কুলার কার্ভে যাচ্ছে, তখন এই সার্কুলার কার্ভের একটা রেডিয়াস আছে, ধরে নিলাম সেটা আর, তাহলে ট্রানজিশন কার্ভের এন্ডে এই আরটা প্রোভাইড করতে হবে, তবে এটা সার্কুলার কার্ভ। যখন কার্ভ প্রোভাইড হয় বা সুপার এলিভেশন আমরা যখন করি, তখন স্ট্রেট লাইন থেকে ট্রানজিশন কার্ভ দিয়ে তারপর সার্কুলার কার্ভ, তারপর আবার ট্রানজিশন কার্ভ, তারপর আবার স্ট্রেট লাইনে ফিরে আসে। তো যখন এটা করা হয়, তো প্রথমেই ধরে নিতে হয় যে ট্রানজিশন কার্ভে ফার্স্টে ট্রানজিশন কার্ভ যখন প্রোভাইড করা হবে, তখন তার রেডিয়াস থাকবে ইনফিনিটি, তারপর ধীরে ধীরে এর সার্কুলার কার্ভে আসার আগে পর্যন্ত রেডিয়াস একটা আরে চলে যাবে। ঠিক আছে, তারপর সার্কুলার কার্ভে সেই আরটা বজায় থাকবে, তারপরে যখন আবার ট্রানজিশন কার্ভে ফিরবে, তখন সেটা আর থেকে হবে ইনফিনিটি, তারপর এটা চলে যাবে স্ট্রেট লাইনে। তো এখানে সঠিক অ্যান্সার হবে ভ্যারিং ফ্রম ইনফিনিটি টু দ্য রেডিয়াস অফ সার্কুলার কার্ভ। ইনফিনিটি থেকে স্টার্ট হবে আর রেডিয়াস অফ সার্কুলার কার্ভে গিয়ে শেষ হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, এ রেন গেজ শুড প্রেফারেবলি বি ফিক্সড, অপশন এ near the building, option B under the tree, option C in an open space, option D in a closed space। সঠিক অ্যান্সার হবে ইন অ্যান ওপেন স্পেস। একটা রেন গেজ সাধারণত কোথায় ফিক্সড করা হয়, ঠিক আছে, বিল্ডিং এর সামনে তো রাখাই যাবে না, কারণ জল যদি না পড়ে তো রেন গেজের কাজ। আন্ডার দ্য ট্রিও রাখা যাবে না, কারণ সেখানেও বৃষ্টি কতটা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারবো না। সব থেকে প্রেফারেবল জায়গা হচ্ছে ইন ওপেন স্পেস। আর ক্লোজ স্পেসেও রাখা যায় না, ক্লোজ স্পেসে বৃষ্টি যদি নাই যদি পড়ে, তাহলে রেন গেজ রাখার মানে এটা কি। তো সঠিক অ্যান্সার হবে ইন অ্যান ওপেন স্পেস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম subjected to a moment m at its free end would be,
অপশন এ রেক্টেঙ্গল, অপশন বি ট্রায়াঙ্গেল, অপশন সি প্যারাবোলা, অপশন ডি কিউবিক প্যারাবোলা। আচ্ছা, বলতে চাইছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম। আমাকে একটা ক্যান্টিলিভার বিমের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বানাতে হবে, ঠিক আছে, যাতে একটা মোমেন্ট এম তার ফ্রি এন্ডে লাগছে, ঠিক আছে, মোমেন্ট এম লাগছে ফ্রি এন্ডে, ঠিক আছে। তো ক্যান্টিলিভার বিম এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বানাতে হবে। তো এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। আর এর এসএফডি কি হবে? এর এসএফডি হবে জাস্ট স্ট্রেট লাইন। এটা হচ্ছে বিএমডি, এটা রেক্ট্যাঙ্গেল, আর এটা হচ্ছে এসএফডি স্ট্রেট লাইন, ঠিক আছে। তো এটা হবে অপশন এ ইজ কারেক্ট, এ রেক্ট্যাঙ্গেল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22, দ্য প্রিন্সিপল অফ সার্ভেইং followed to prevent accumulation of errors is option A to work from whole to part, option B to work part by part, option C to work from part of whole, option D all of A, B and C। বলতে চাইছে প্রিন্সিপল অফ সার্ভেইং, principle of surveying to prevent the accumulation of error। accumulation of error কে প্রিভেন্ট করার জন্য সার্ভেইং এর প্রিন্সিপালটা এখানে চেয়েছে। তো এর উত্তর হবে অপশন এ টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, ঠিক আছে। তো এবার হোল টু পার্ট কিভাবে সেটা বলি। একটা এরিয়া এর সার্ভে করতে হবে, ঠিক আছে। তো সার্ভের এরিয়ার ঠিক হাইয়েস্ট পয়েন্টে আমরা কিছু কন্ট্রোল পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। তো হাইয়েস্ট পয়েন্টে কন্ট্রোল পয়েন্ট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এর রেসপেক্টে আমরা আবার ভিতরে, এর রেসপেক্টে এখানে, এর রেসপেক্টে এই জায়গায়, এর রেসপেক্টে এই জায়গায় আবার 5টা পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। আবার এদের রেসপেক্টে আরো 3টে পয়েন্ট নিয়ে নিলাম, এইভাবে। তো এইভাবে এই এরিয়াটা এই সার্ভে করে এই পোর্শনটার এরিয়ার বার করার আগে আমরা বলে থাকি টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, ঠিক আছে। বড় জায়গা থেকে ধীরে ধীরে ছোট জায়গায় আসবে। তাতে কি হবে, আমাদের যে এরর আছে সেটা রিডিউস হয়ে যাবে। এরর ই এটা সবসময় প্রপোর্শনাল হয় এর লেন্থের সাথে। তো এখানে যা লেন্থ আছে, যদি কিছু এরর হয় তাহলে যখন আমি ভিতরের লেন্থে যাচ্ছি তখন এটা রিডিউস হয়ে যাবে। আরও যখন ভিতরে যাচ্ছি, মানে যখন জায়গাটাকে আরও ছোট করছি, তখন এটা আরও রিডিউস হয়ে যাবে। এবারে যদি আমরা ওয়ার্ক ফ্রম পার্ট টু হোল করতাম, মানে এই ছোট জায়গা থেকে পার্ট টু হোল, মানে ছোট জায়গা থেকে বড় জায়গায় যেতাম, তাহলে প্রথম ছোট জায়গা, তারপরে বড় জায়গা, তারপরে আর এই বড় জায়গা করে এইভাবে এরিয়া বার করতে হতো। তাতে কি হতো, যদি আমাদের এই পোর্শনে কিছু একটা এরর হতো, তাহলে বড় পোর্শনে এই এরর আবার মাল্টিপ্লাই হয়ে যেত, তাহলে আমাদের এররটা আরো অনেক বেশি হয়ে যেত। ওই কারণে সার্ভে যখন করতে হয় আর এররটাকে রিডিউস করার জন্য আমরা টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট করে থাকি। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, ইন এ ফলিং হেড পারমেবিলিটি টেস্ট। আছে এখানে ফলিং হেডটা আছে, এটা হেড হবে। ইকুয়াল টাইম ইন্টারভাল ওয়াজ নোটেড ফর ড্রপ অফ হেড ফ্রম H1 to H2, again from H2 to H3, then H2 equal to option A half into H1 plus H3, option B root over of H1 into H3, option C half of root over of H1 square plus H3 square, option D 1 by root 2 into root over of H1 square plus H3 square। এখানে বলছে যে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। আচ্ছা, প্রথমে বলে রাখি, ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট ইউজ করা হয় টু ডিটারমাইন দ্য পারমিয়াবিলিটি অফ ফাইন গ্রেন সয়েল। ওকে,
ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট ইউজ করা হয় টু ডিটারমাইন দ্য পারমিয়াবিলিটি অফ ফাইন গ্রেন সয়েল। ওকে, তো এখানে বলছে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্টে ইন ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ড্রপ অফ হেড কত হচ্ছে H1 to H2 and H2 to H3। তাহলে এখানে H2 কত সেটা বার করতে বলেছে। তো এর একটা সূত্র আছে, কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি K is equal to 2.303 AL into AT into log E H1 H2। তো প্রথম টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে কোফিসিয়েন্ট পারমিয়াবিলিটি কত হলো H1 by H2। দ্বিতীয়ের ক্ষেত্রে কি হবে H2 to H3 সেম থাকবে, জাস্ট লগ এর জায়গায় H2 to H3 হয়ে যাবে। তো এই দুটোকে যখন আমি সমান করলে এটা চলে আসবে H2 স্কোয়ার ইজ ইকুয়াল আরেকবার করি, যখন সমান করব তখন এটা আসবে H1 by H2 ইজ ইকুয়াল টু H2 by H3। এখান থেকে আমি H2 পেয়ে যাব রুট ওভার অফ H1 H3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন বি, রুট ওভার অফ H1 ইন্টু H3। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24। The area between isoheads 45 cm and 55 cm is 100 square kilometer, and between 55 cm and 65 cm is 150 square kilometer. Average depth of annual precipitation over the above basin of 250 square kilometer will be option A 50 cm, option B 55 cm, option C 56 cm, option D 60 cm। বলছে আইসোহেডসের দুটো এরিয়ার মধ্যেকার দুটো আইসোহেডস আছে 45 সেন্টিমিটার আর হচ্ছে 55 সেন্টিমিটার, তাদের এরিয়া হচ্ছে 100 স্কোয়ার কিলোমিটার। আর 55 থেকে 65 এর মধ্যে এরিয়া হচ্ছে 150 স্কোয়ার কিলোমিটার। ওকে, এভারেজ ডেপথ অফ অ্যানুয়াল প্রেসিপিটেশন ওভার দ্য অ্যাবভ বেসিন, মানে 250 স্কোয়ার কিলোমিটার, যে 250 স্কোয়ার কিলোমিটার যে এরিয়াটা আছে তার মধ্যে এভারেজ ডেপথ অফ অ্যানুয়াল প্রেসিপিটেশন আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো দুটো এরিয়া কি আছে, A1 একটা হচ্ছে 100 আর A2 হচ্ছে 150 স্কোয়ার কিলোমিটার। ওকে, আচ্ছা, P1 কত দিয়েছে 45 সেন্টিমিটার, P2 কত দিচ্ছে 55 সেন্টিমিটার, আর P3 এটা হচ্ছে 65 সেন্টিমিটার। ওকে, তো এবারে ফর্মুলায় আসা যাক। এভারেজ ডেপথ অফ অ্যানুয়াল প্রেসিপিটেশন P এইটা ইজ ইকুয়াল টু A1 ইন্টু P1 প্লাস P2 বাই 2 হলো প্লাস A2 ইন্টু P2 প্লাস P3 বাই 2 অল ওভার ডিভাইড বাই A1 প্লাস A2। এটা ক্যালকুলেট করলে আসবে 14,000 বাই 250। ওকে, অ্যান্সার আসবে 56। তাহলে এখানে কোনটা ঠিক, অপশন সি ইজ কারেক্ট, 56। এর মান আমি আগেই সব বলেছি, এর মান P1 P2 P3 A2 এদের সবার মান বলে দিয়েছি। তো মানগুলো যখন এখানে বসাবে তাহলে এখানে এটা আসবে 14,000 বাই 250 ইজ ইকুয়াল টু 56। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25। এ শর্ট কলম of external diameter d and internal diameter small d
carries an eccentric load W. এটা হবে না। The maximum eccentricity which the load can have without producing tension on the cross section of the column is option A, capital D plus small d by 8d. Option B, capital D fourth minus small d fourth divided by 32 d to the power cube. Option C, capital D square plus small d square by 8 into capital D. Option D, capital D square minus small d square by 8 into capital D. বলছে একটা শর্ট কলম আছে যার এক্সটার্নাল ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি আর ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে স্মল ডি। এর মধ্যে একটা ইসেন্ট্রিক লোড আছে, সেটা হচ্ছে ডাব্লু। এবার বলছে দ্য ম্যাক্সিমাম ইসেন্ট্রিসিটি কত হবে হুইচ দ্য লোড ক্যান হ্যাভ উইথাউট প্রডিউসিং টেনশন অন দ্য ক্রস সেকশন অফ দ্য কলম, যার জন্য কোনো টেনশন প্রডিউস হবে না অন দ্য ক্রস সেকশন। ম্যাক্সিমাম ইসেন্ট্রিসিটি কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো ইসেন্ট্রিসিটি ই এটা ইজ ইকুয়াল টু জেড বাই এ, এটা সূত্র, এই সূত্রটা মুখস্থ করতে হবে। ই ইজ ইকুয়াল টু জেড বাই এ। এখন জেড হচ্ছে সেকশন মডুলাস আর এ হচ্ছে এরিয়া। সেকশন মডুলাস আমরা কি জানি? সেকশন মডুলাস জেড ইজ ইকুয়াল টু আই বাই এ, ওকে, সরি আই বাই ওয়াই, ওয়াই এখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আর ওয়াই হচ্ছে ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এখানে ই ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? আই বাই এ ইন্টু ওয়াই। এখানে আই কত? আই ইজ ইকুয়াল টু পাই বাই 64, যেহেতু সার্কুলার কলম, পাই বাই 64 ডি ফোর্থ মাইনাস ডি ফোর্থ ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। ওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই 2, ঠিক আছে। আর এ ইজ ইকুয়াল টু পাই বাই 4 ইন্টু ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার, capital D square minus small d square. A is equal to pi by 4 capital D square minus small d square. Just এই I এর মান, E এর মান আর Y এর মান যার যার জায়গায় পুট করে দিলে অ্যান্সার আসবে capital D square plus small d square by 8 capital D। তাহলে এটা হবে অপশন সি। অপশন সি ইজ কারেক্ট হবে এখানে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26। প্রসেস অফ টার্নিং টেলিস্কোপ অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস ইন এ হরিজন্টাল প্লেন ইজ নোন অ্যাজ। টেলিস্কোপকে টার্নিং করব কিভাবে? ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ইন এ হরিজন্টাল প্লেনে। একটা হরিজন্টাল প্লেন হরিজন্টাল হবে আর টেলিস্কোপটাকে ভার্টিক্যালি আমি টার্ন করব। তো এটা হচ্ছে এটাকে কি বলবে? ইজ নোন অ্যাজ অপশন এ রিভার্সিং, অপশন বি প্লাঞ্জিং, অপশন সি ট্রানজিটিং, অপশন ডি সুইঙ্গিং। এর সঠিক অ্যান্সার হবে সুইঙ্গিং। ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমি যদি টেলিস্কোপকে টার্ন করি ইন হরিজন্টাল প্লেনে তাহলে সেটাকে বলা হবে সুইঙ্গিং। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27। এ পার্সিয়ালি স্যাচুরেটেড ক্লে having Bach density 19.48 kilonewton per meter cube has a water content 8.32%. If specific gravity of the soil solids is 2.68, then the void ratio of the soil. Option A 0.59, option B 0.49, option C 0.39, option D 0.29. এখানে আমাদেরকে বাক ডেন্সিটি বলে দিচ্ছে, এটা হচ্ছে গামা বি। ওয়াটার কন্টেন্ট বলে দিচ্ছে ডাব্লিউ,
স্পেসিফিক গ্র্যাভিটি জি বলে দিয়েছে, বার করতে হবে ই, ঠিক আছে, বার করতে হবে ই। এখানে একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। হলো, যেহেতু এখানে কিলোনিউটন পার মিটার কিউব আছে, আমি সেজন্য এখানে কিলোনিউটন পার মিটার কিউব বসলাম। তো এখন এর সূত্র কি? সূত্র হচ্ছে গামা বি ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস ডাব্লিউ বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ। এটা হচ্ছে সূত্র। গামা ডাব্লিউর মান জানা, ডাব্লিউর মান জানা, ই এর মান বার করতে হবে, গামা বি এর মান জানা, জি এর মান জানা। এটাকে পুট করো, ই এর মান চলে আসবে 0.46 সামথিং এরকম আসবে। তো এটা নিয়ার ইকুয়াল টু হবে 0.49। তাহলে অ্যান্সার হবে অপশন বি 0.49। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28। When water consumed by a crop of a given base period is more, duty will be option A more, option B less, option C remain unchanged, option D none of the above। বলছি কি water consumed by a crop given base period দেওয়া আছে, water consumed ডেল্টা, বেস পিরিয়ড হচ্ছে বি, ডিউটি ডি। তো ওয়াটার কনজিউম ডেল্টা যদি বেশি হয় তাহলে ডিউটি কি হবে? বেস পিরিয়ড তো ফিক্সড, বেস পিরিয়ড ফিক্সড করে দিচ্ছে। ওয়াটার কনজিউম যদি বেশি হয় তাহলে ডিউটি কি হবে? তো আগের সূত্রটা দেখে নিই আমরা। ডেল্টা ইজ ইকুয়াল টু 8.64 বি বাই ডি। তাহলে ডেল্টা প্রপোর্শনাল টু 1 বাই ডি। যদি ডেল্টা বাড়ে, যদি ডেল্টা ইনক্রিজ করে তাহলে ডি, ডেল্টা ইনক্রিজ করলে ডি ডিক্রিজ করবে। তাহলে কি হবে? অপশন বি ইজ কারেক্ট হবে। ডেল্টা বাড়ছে, ডিউটি লেস হবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 29। এ স্টেবল ফ্রেম স্ট্রাকচার কন্টেনিং মেম্বার্স ইকুয়াল টু অপশন এ টুয়াইস দ্য নাম্বার অফ জয়েন্টস মাইনাস 2, অপশন বি টুয়াইস দ্য নাম্বার অফ জয়েন্টস মাইনাস 3, অপশন সি thrice the number of joints minus 2, অপশন ডি thrice the number of joints minus 3। এখানে বলছে একটা স্টেবল ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে মেম্বার এম ইজ ইকুয়াল টু কি হবে? তো স্টেবল ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে ফর্মুলাটাকে লিখে নিই, এম মাইনাস 2j মাইনাস 3। এটা স্টেবলের ক্ষেত্রে কি হবে? স্টেবল আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা হবে 0। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা স্টেবল অ্যান্ড ইনডিটারমিনেট হবে। যদি লেস দেন 0 হয় তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে। আর গ্রেটার দেন 0 ক্ষেত্রে স্টেবল বাট ইনডিটারমিনেট, আর ইকুয়াল টু হলে স্টেবল অ্যান্ড ডিটারমিনেট। তাহলে এখান থেকে মেম্বার এম ইজ ইকুয়াল টু কি পাবো? 2j minus 3, 2 into joint minus 3। তার মানে এখানে অপশন বি ইজ কারেক্ট, টুয়াইস দ্য নাম্বার অফ জয়েন্টস মাইনাস 3। এখানে এটাই বলছে। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, an imaginary line, এটা imaginary line joining points of equal elevation on the surface of the earth is called, বলছে ইমাজিনারি লাইন জয়েনিং পয়েন্টস ইকুয়াল এলিভেশন অন দ্য আর্থ সারফেস, এটাকে কি বলে? অপশন এ লেভেল লাইন, অপশন বি কন্ট্যুর লাইন, অপশন সি লেভেল সারফেস, অপশন ডি কন্ট্যুর সারফেস। এটা সঠিক উত্তর হবে অপশন বি কন্ট্যুর লাইন। এটা হচ্ছে কন্ট্যুর লাইনের সংজ্ঞা বা কন্ট্যুর লাইনের ডেফিনিশন এখানে দিয়ে দিচ্ছেন, ইমাজিনারি লাইন জয়েনিং পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এটা হচ্ছে কন্ট্যুর লাইনের ডেফিনিশন দিয়ে দেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, তাহলে এখানে শেষ। ধন্যবাদ।